গ্রহণ করব। তাদের অমুক নিয়ম অনুযায়ী গাছের পুরনো পাতা ঝরে যাওয়ার মতো মানুষের চলে যাওয়া একটা মৃত্যু নৈমিত্তিক ঘটনা। গত এক বছরে আমাদের নবারুণ সংঘের সক্রিয় সদস্য মাননীয় দীনবন্ধু মন্ডল, মাননীয় শৈলেন মালিক এবং মাননীয় শম্ভু সরকার পরলোক গমন করেছেন। তাদের আত্মার শান্তি কামনা করে আমাদের সংঘের পক্ষ থেকে মঞ্চে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা পালন শুরু করব। ধন্যবাদ। যে সমস্ত ব্যক্তিরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে এবং পরিজনদের সমবেদনা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। তার আগে বর্তমান প্রজন্মে যাত্রা নাটক হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারে কিছু বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আমি এই বিষয়ে বিশেষ কিছু জানি না, তবে আপনাদের জ্ঞাতার্থে আমি দু একটি কথা বলতে চাই। ভুলগুলি মার্জনা করবেন। দেখতে পাচ্ছিস তো এখান থেকে ভিডিও রেকর্ডটা হবে তো। বহু শতক ধরে চলে আসা গ্রাম বাংলার বিনোদনের অন্যতম মাধ্যম ছিল যাত্রা। বিগত শতাব্দীর 70-80 দশকে বা তারও আগে ইন্টারনেট দুনিয়া যখন প্রভাব ফেলেনি মানুষের জীবনে, অথবা তারও আগে যখন টেলিভিশনের প্রবেশ ঘটেনি বাঙালির জীবনে, তখন মানুষের অবসর বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই যাত্রাপালা। গ্রামে গ্রামে বাঙালি উৎসব দুর্গাপূজাটা পেরিয়ে গেলেই হিমেল বাতাসের ছোঁয়া যখন লাগতো গায়ে, অথবা শীতের কুয়াশা ঝরে পড়তো পেকে যাওয়া ধানের শীষের আগায়, বারোয়ারি মণ্ডপগুলোতে অথবা গ্রামে গঞ্জেও ফাঁকা জায়গায় বাঁশের খুঁটির প্যান্ডেলে শুরু হয়ে যেত যাত্রাপালা উৎসব। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে ছোট ছোট শিশুরা মায়ের আঁচলের তলা থেকে বড় বড় চোখ করে চমকালো পোশাক পরা রাজা রাজার কাহিনী, বিভিন্ন পৌরাণিক পালা, ঐতিহাসিক পালার যাত্রা অভিনয় দেখত। তাদের শহরের চাকচিক্য হয়তো থাকতো না, বা সূক্ষ্ম শিল্পকলার ছোঁয়াও সবসময় থাকতো না, কিন্তু সাধারণ মানুষের মনের আবেগ মিশে যেত আনন্দের সাথে। এই যাত্রাপালা বা সেই যাত্রাপালায় বাংলার নিজস্ব সম্পদ। আজকে সেই সম্পদ হারিয়ে যেতে বসেছে। আমাদের জীবনকে গ্রাস করেছে টিভি সিরিয়ালের মতো জিনিস, মোবাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক, রিলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন কন্টেন্ট সেখান থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়ানো উচিত। এই মৃতপ্রায় শিল্পটিকে বাঁচিয়ে তোলা উচিত। এখানে বাস্তব বিনোদনের পাশাপাশি বহু মানুষের জীবিকা নির্বাহ হয়, সেটা আমরা প্রায় ভুলতে বসেছি। এছাড়া গ্রাম বাংলার ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে সংস্কৃতি সম্পর্কে যদি আমাদের বলতে হয়, তাহলে আমরা আঙুল বাড়িয়ে দেখাতে পারি আমাদের গ্রামের অনুষ্ঠানগুলো। সুতরাং এই অনুষ্ঠানগুলোর পাশে থাকুন, এই শিল্পকে বাঁচিয়ে রাখুন, এর সঙ্গে সম্পর্কিত সমস্ত মানুষের জীবিকার একটা বিশেষ উৎস হয়ে উঠুন, আর বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। হ্যালো হ্যালো
রক্ষাকালী মাতা কি, রক্ষাকালী মাতা কি, রক্ষাকালী মাতা কি। নমস্কার। শ্রী শ্রী রক্ষাকালী মাতার পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণ ধরে মাথায় নিয়ে এখানে উপস্থিত শুধু দর্শক মন্ডলীকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের নাটক বিসর্জনের দেবীর বোধ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা উত্তম কুমার পান্ডে, সহ নির্দেশনা পলাশ চক্রবর্তী, পরিচালনা নেওর পূর্বপাড়া পারিবারিক কমিটি, পরিবেশনা নেওর নবরণ সংঘ, রূপসজ্জা আলোচনী কচিগান নাট্য নিকেতন। শুরু করতে চলেছে জীবন্ত কলি, ভাঙা গড়ারে বিশালকে লগড়ে আজ ভালোবাসারে মধুর প্রিয় স্বামীর আসলে শিরুরে আজ বিশাল জুড়ে দেবীর বোধ। আজ বিশাল জুড়ে দেবীর বোধ। আজ বিশাল তুমি কি বোকা বন্ধুরা? আমি কি কখনো তোমাকে মারতে পারি? তুমি আমাকে কত ভালোবাসো না জানো? জানো নন্দদা, জানো আমার মা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। আমার বাবা পর্যন্ত আমাকে ভালোবাসে না। সবাই সবাই বলে আমি বোকা, আমার নাকি মাথাতে একটু বুদ্ধি বুদ্ধি একটু নেই থাক। কিন্তু তোমার মধ্যে যে একটা শিশুর মতন সহজ সরল মন আছে গো, তার দাম অনেক, তার দাম অনেক। চিন্তা হয় না, আমি কে ওকে খাওয়াবে এত বড় ছেলেকে? আমার জন্য তুমি তীর্থ চিন্তা করো না বাবা। আমি বলো হয়ে তাগলি করে আমি তোমার সমস্ত দুঃখ করতে একেবারে গুটিয়ে দেবো। চাকরি করবি, চাকরি করতে গেলে অনেক লেখাপড়া শিখতে হয়। আর আমি নিজে শিক্ষক হয়ে
করে তোকে বর্ণ পরিচয়টাও করাতে পারি। তাহলে আমি এখন কি করি? আমি তাহলে কি করি? মনে পড়েছে আমি তাহলে ডাক্তার দল অভিনয় করবো। হ্যাঁ গো, আমি এইমাত্র ওই নন্দটাকে অভিনয় করে দেখাচ্ছিলাম। একটা যাত্রা পালাতে একটা পাগলা যেমন করে গলা থেকে অভিনয় করছিলাম, আমিও ঠিক তেমনি করে করছিলাম। তুমি দেখবে বাবা, তুমি দেখবে অভিনয় করে দেখাতে হবে। দেখোই না কালকে যাত্রা পালাতে একটা পাগলা তার বাবা মাকে কেমন করে পুজো করছিল, আমিও ঠিক তেমনি করে। কি হলো দাদা? থামলে কেন? দেখাও দাদা, দেখাও কেমন করেছে বাবা মাকে পুজো করছিল দাদা। কি করে দেখা বলে ভাই? আমাদের যে মা নেই। আরে মা নেই তো কি হয়েছে দাদা? বাবা আছে, কিন্তু বাবা তো ভাইয়ের মায়ের মতো ভালোবাসে না রে ভাই। না তুমি কি বলছো? তুমি বলো না নন্দদা, তুমি বলো না। মায়ের অভাব কি পূর্ণ করা যায়? দাদাই নাই দাদা, তার মানে তার মতো দুঃখী দাদা এই পৃথিবীতে আর কেউ নেই বাবা, আর কেউ নেই। দাদা মায়ের জন্য আর কাঁদছিস রে খোকা? কাঁদিনি গো বাবা, কাঁদিনি। আমি তো ভগবানকে দেখে বলি, ওগো ঠাকুর, এই দেবতাদের মাঝে আমার মতো একটা গাধাকে তুমি কেন পাঠালে? তুমি কেন পাঠালে? ঘুমিয়েছিলাম মায়ের কোলে, দাদা কখন দেখলাম গেছে তোলে। থাম দাদা, থাম। সবাই বলে ওই একাতে লুকিয়ে আছে খুঁজে না, ও তোতা পাগিলে ঠিকলে খুলে ও তোকে আমার মাকে না, আমার মাকে না, আমার মাকে না। ছেলেটার মধ্যে হয়তো বুদ্ধি শুদ্ধি একটু কম আছে, কিন্তু বুকটার মাঝে অনেক ব্যথা জমে আছে। তাই বলছি যখন তখন ছেলেটার মনে আপনারা আঘাত দেবেন না বাবু। খ্যাপা ছেলে তখন কি যে করে বসে তার কোনো ঠিক নেই। আমি আমার অধিষ্ঠনের নন্দন নইলে মাস্টারের সব হিসেব এমন করে উল্টে যায়। তুমি বুঝতে বলছো কেন বাবা? বাবা বাবা বোকা বোকা হলো। আমি তো তোমার ইচ্ছা অনুযায়ী উচ্চশিক্ষিত হয়েছি বাবা। আমার বিশ্বাস একটা চাকরি জোগাড় করে নিতে পারবো বাবা। দাদা সমস্ত দায় দায়িত্ব নিতে পারবো বাবা। জানি রে হৃদয় জানি, আমার বাবা তোমার ছেলেরা সব দায় দায়িত্ব নিতে পারে। কিন্তু তোদের মতো আরো একজন কিন্তু দুদিন পরে তোর বিয়ে হবে, নতুন বউ আসবে, সে যদি তাকে মেনে না নেয় মাঝখান থেকে তোকে উল্টাবি মেশা হবে। তুই তো তোর দাদাকে আর ফেলতে পারবি না। শুধু এই চিন্তাই নয় রে বাবা, শুধু এই চিন্তাই নয়, আরো একজনের জন্য যে আমার চিন্তায় তুমি এত চিন্তা করছো বলে সেই আমার সৌভাগ্যপূর্ণতার জন্য। আপনি কি ছড়ানো বিলিয়নের কথা বলছেন বাবু? হ্যাঁ, যাকে আমি নিজের সন্তানের মানুষ করলাম, সে কিনা আমার বংশের মুখে কালি মাখিয়ে আমাদের মান সম্মানকে পথের ধুলোয় মিটিয়ে দিয়ে অন্য একটা লোকের হাত ধরে দেখি এখানে কি করতে এসেছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে। এ আমি কি
দিতে বলো তো আপনি যেদিন আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে একটা অজানা লোকের সঙ্গে চলে গিয়েছিল, আমার বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে গেছে। আজ আর ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কি হয়েছে পিতামশাই? আপনার বইলে আমার সর্বনাশ। আপনি প্লিজ আমাকে ক্ষমা তোমার কি হয়েছে? আপনি শুধু আমাকে সম্মানে এই অবস্থায় তুমি কোথায় থাকবে? মানে আমাকে জীবন দ্বারা ঘুরাইতে আমি গঙ্গায় আমি বেঁচে থাকতে এমন নিষ্ঠুর ভাবনাগুলো কে ভাবতে বলেছে তোদের? তুমি ওদের আশ্রয় দেবে বাবা? দেবরে হৃদয় দেব, আবেগের কাছে আমার মান অভিমান সব হেরে গেছে। দাদা আমি তোমাকে জানতাম বাবা, তাই আমার মান সম্মানকে তুলে ফেলে ওদের দোষ গুণ সব মাফ করে দিয়ে ওদেরকে শুধু আমি আশ্রয় দিলাম না, ওদের সমস্ত দায় দায়িত্ব আমি মাথায় বাবা যা নিয়োগে নিজে ভেতরে বসা। এই লোক তুই ওদের খাবার দাবার ব্যবস্থা কর, আমি মালিকের জন্য ডাক্তার আনতে চললাম। দাদা চলো না, আপনার দাদা মানুষ নয়, শোনো না, তৃপ্তি আছে। হাজুনি আমার পুনর্জীবন দান করে হিদু আপনার কথা ভীষণ কষ্ট হচ্ছে। হিদু আপনি চলুন, একটু বিশ্রাম নেবেন। আমি তাহলে যাই, আপনার বিশ্রামের ব্যবস্থাটা করি। হিদু দেরি করবেন না। হিদু বাবা ডাক্তার দেখা ঠিক আছে? জামাই বাবুকে নিয়ে তুমি কর্তা বাবুর ঘরে গিয়ে বিশ্রাম করো নাকি? আমি তখন খাবারের ব্যবস্থা করি। খাবারের ব্যবস্থা বাজারের মতোই আছে
ফোন দিয়ে কইতে পারো এই এমন ফোন না করলে কি তুমি কি তোমার দাদার সামনে এমন করে নাটকটা করতে পারতে চলো না মাইয়া মানুষের পেটটা বড্ড পাতলা তোমার কইলে হাত করে দাও সেই ভয় তোমার কই দিছে কতদিন আমার দোকান সফল হয় চলো না কষ্ট না করলে কিছু কেমনে নিবে চলো না আমার উড়ো সাথী কি করবে তাই উল্টে দেব পাল্টে দেব সুযোগ পেলে মাল সারতে দেব উল্টে দেব পাল্টে দেব সুযোগ পেলে মাল সারতে দেব তুমি খেলায় যেত না তুমি যা চাইবে আমি না তোমাকে তাই দেব এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু ভালোবাসা দিও এই জীবন তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তুমি তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও
আমি তো দেখে ফেলেছি। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। বেশ করবো, হাঁটবো, একবার হাঁটবো। হিন্দি মেয়ে একটা ব্যাপার করে দেবো তো কথা বলে তিলিং বিলিং তিলিং বিলিং করতে। লজ্জা, কি লজ্জা। এই আছে একটা বাজে কথা বলে আমি চড়ে ফিরে দেবো। আলা কতল আলা ব্যাটা খেলে মেয়ে খেলে খাবে ব্যাডমিন্টন খেলা দিতে গিয়ে আবার কোলাকুলি কলা। আমি সবাইকে বলে দেবো খবরদার বলছি, একটা কথাও কাউকে বলবে না। যদি একটা কথাও যদি কারোর কাছে বলেছে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভালো কালাতে তুমি কি গো বোঝো গো? আচ্ছা আচ্ছা তুমি বলো তো, তোমার এই হাফ প্যান্ট পরা খাটটা ভালো না ওই যে মেয়েটা আর কৌলে থালি করে বলছি খাটে জল আনতে ডাকতে এই খাটটা ভালো? কি বলে তুমি? হাত কাউরে শাড়ি তোমার ওই ব্যথা থেকে মতো ছোট ছোট চুল কেটে ওই খাটটা ভালো না ওই কাজল কালো মেয়েটা এলো তুলে হেঁটে তুলেছে এই খাটটা ভালো? বললে কাজল কালো মেঘের মতো এলো চুল। তোমরা আধঘন্টা কাপড় পরো বলি তো আজকের দিনে এই ছেলে মেয়েগুলো তোমাদের দিকে ঠিকঠাকে ইয়ালকি মানে হাতটা নেবে লেখাপড়া থেকে পণ্ডিত হলে বুঝি লজ্জা ধরম ফটকি তো হারিয়ে যায় না। কি বলে তুমি? তখন থেকে এমন জ্ঞান দিচ্ছে ওটা তোর বাড়ির বউ। এরকম জ্ঞানটা মেয়েটা আমার বউ হবে কি? আমার বউ দেবী প্রতিমার মতো সুন্দর, মাথায় থাকবে এক হাত কাপড়ের ঘোমটা, কপালে থাকবে এত বড় একটা সিঁদুরের টিপ, আলতা পায়ে তার ঝুমুক ঝুমুক পায়ের নুপুরের আওয়াজ হচ্ছে। তোমার মতো এইরকম আটনাটা মেয়ে ছেলে আমার বউ হবে না। কি বলছো তুমি? তখন থেকে তোমার অনেক অধ্যত্ত সহ্য করছি, কিন্তু আর নয়। কাঞ্চন, ওকে তুমি বলে দাও যে বদরের গলে কখনো মুক্তর গলে শোভা পায় না। আমার মতো কনফান্টে পড়ে দেবী রাইতে জ্ঞান থেকে ওর মতো একটা হাপা বোমা কেউ উঠবে ছেড়ে সেটা কিন্তু শোভা পায় না। ঠিকই বলেছিলেন, ওকে আমি এমন শিক্ষা দেবো আর কখনো এমন দুঃসাহস দেখানোর স্পর্ধা পাবে না। এবারে বলো রাশিল, কোনটা ভালো, তোমার ওই জ্ঞানের লেকচার নাকি ওই লেকচারের পুরস্কার? তোমার বউ হবে নাকি দেবীর প্রতিমার মতো সুন্দর, আমার মতো আধুল একটা পোশাক পরা নয়? এই তাহলে তুমিও কান খুলে শুনে রাখ রাখবেন, আমার যে স্বামী হবে যে তোর মতো এরকম হানা গোমা কেউ মানুষ নয়, সে হবে কার্তিকের মতো। তোমার বড্ড অহংকার তাই না মেম সাহেব? তোমার ওই কার্তিককে নিয়ে আর আমি কেলেঙ্কারি করতে দেব না। এবার আমি তোমার কেলেঙ্কারি আমার বোনের মান সম্মান নিয়ে এভাবে ছেলেগুলো খেলে। হ্যাঁ পরিচিত দেবো, কিন্তু তার আগে ওকে আমি নিজের হাতে উচিত শিক্ষা দেবো। দাদা শুনে তুমি বলতে পারো, দাদা শুনে আমার কি হবে? আমার এই
ও তো আমার একদম বউ হয়ে গেছে। এখন আমি হলাম তোমার বোন। আমার বোনের শিখিতে সিঁদুর বসিয়ে দেবে। তুই শুধু এই মেয়েটারও সম্মান করছিস, আমার মাথা নাকি হেড করে দিয়েছে। কেমন এমন করলি? ছেলেকে লেগিয়ে দিয়ে তোমাকে আর এখানে নাটক করতে হবে না। তোমাদের নামে আমি আর মান হানিয়ে বর্ণনা করবো। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কিসের ক্ষমা? কেন মারবেন না? ক্ষমা করে দিন। ক্ষমা? কিসের ক্ষমা? বলতে পারেন কিসের ক্ষমা? আজকের পর আমার শরীরে যে কলঙ্কের চিহ্নটা লেগে গেল, এই কলঙ্ক মেনে নিয়ে কে আমাকে বিয়ে করতে এগিয়ে আসবে? আপনি আমাকে বলতে পারেন? নিচেটা বস, নিচেটা বস, লাগছে কোনটা? তাহলে আমি তোমাকে বিয়ে করবো। আর একটা বাজে কথা বলে তো ঠিক টাইম ফিরে ছিঁড়ে নেবো। আপনি ঠিক করেছেন স্যার। এই বারটা মিলে কারবারটা ঘুরিয়েছে। ভাষা সংযত করো যুবক। এত না নেই চলেছে বোধ এই পুণ্যপুত্র মাস্টারের নেই। যে প্রশ্নগুলো তুমি আমাকে করলে তার যথাযথ উত্তর আমি হয়তো দিতে পারবো না। তোমায় আমি বলছি মা, একটা মাতৃবোধহীন ভাবা ছেলে তার খেয়ালের বসে সেটা একটা দুর্ঘটনা মনে করে সেটাকে ভুলে যাও না। সমস্যার সমাধানের পথ আমাদের কাছে থাকে না, তাই কিছু কিছু ঘটনা আমাদেরকে এড়িয়ে চলতে হয়। সেই রকমের একটা ছোট্ট ঘটনা মনে করে আপনাকে এই ঘটনা থেকে এড়িয়ে যেতে পারি না। তোমার এই জ্ঞানের লেকচার তুমি আবার বন্ধ করো মাস্টার। তোমার ওই ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতে হবে। নয়তো আমার ওই উপরের থানে বেঁধে ওকে 100 কথা মুখ করা হবে। হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ, তুমি ঠিক বলেছো। ওকে ওই হুজুরের থামে বেঁধে মারো দাদা, 100 ঘন্টা মতো মারো। ওকে 100 সেই 100 ভাষাকে কত ঝুঁকে কত রক্ত ঝরে সেই রক্ত দিয়ে আপনার মনে যে কালিমা রয়েছে সেই কালিমা আপনি মুছে দিতে পারবেন তো? তাই করো, সেই কালিমা ফেরাও আর সেই 100 ভাইয়ের আঘাতেও যতটা কাতর হয়েছে তার করবে সেই চিন্তায় আনন্দে তুমি উচ্ছ্বাসী করতে পারবে তোমার বাবা। মেরে তোর শরীর থেকে সমস্ত রক্ত নিগড়ে দিয়ে তোমার মনের সমস্ত কালিমা তুমি ধুয়ে দাও না। তোমার মনের সমস্ত কালিমা
মশাই, আপনাদের ওই শাস্তির কৌশলে পড়ে পাথরটা যদি মরে যায়, বিহারি গ্লাসের মতো ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, ওকে রাস্তায় ছুঁড়ে দেবে। কিন্তু তোমার কাছ থেকে মনে হচ্ছে তুমি তো সালা আমার থেকে বড় কাপড় সে। এই ছোকরা ভালো কাপড় নিয়ে ভালো যে আপনার সম্ভ্রম হানি করার চেষ্টা করছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না না না, একে আজকে আমি পুলিশের হাতে কাজ করবে না, ওই পুলিশ বলে না আমাদের কান্ট্রি হবে আর তাদের আমার ফ্যামিলির খতম হয়ে যাবে। তার থেকে ওকে আপনি ছেড়ে দিন। ঠিক আছে, আপনার ফ্যামিলি কথা চিন্তা করে আমি ওকে মাত্র ছেড়েই দিলাম। এই সরকার দ্বিতীয়বার এমন কাজ করলে আপনি রেহাই পাবে না, কথা যেন মনে থাকে। মনে থাকবে গুরু, তবে তুমিও মনে করে দেখো যেটা করলে ঠিক করলে না ভুল করলে। আমি যা যা সালা যা। আমার বাড়ির লোকরা ফিরতে দেরি হলে আমার রেশন চিন্তা করবে, কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান কিনা। আমি যাই। কেমন এই যে ম্যাডাম, আমার নাম না 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 এ মামা মানে ছোমা চলি বাই। আপনার ঠিকানাটা যা বাবা চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি একটু কৃতজ্ঞতা বোধ করে বিষয় নেই। এত কি করে যার সম্মান রক্ষা করার জন্য গুন্ডাটার সঙ্গে এত মধ্যে লড়াই করলাম, কিন্তু আমাকে একটা ধন্যবাদ করে জানানো না নাই করুন। আমি তো আমার মনের কাছে পরিষ্কার যে আমি আমার কর্তব্য করেছি। কাগজপত্র পোশাক আশাক কেন? এই কি আমার টাকা, আমার টাকা এটা তো মারামারি যুগ বাবু, তাই যে যেমন করে পারবে পকেট পুড়ে নেবে। কিন্তু আপনি কি? আমি হলাম এই ফুটপাতের ফাটা কেষ্ট। ফুটপাতের ফাটা কেষ্ট? হ্যাঁ, ফাটা কেষ্ট, যারা দুনিয়াটাকে জাহান্নাম বানানোর জন্য মিথ্যের ঢোল বাজিয়ে চলেছে, তাদের ঢোল ফাটানোই আমার ডিউটি। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে বলে কাজ হাসিল করতে চাইছে, তাদের মিথ্যে প্রকাশ করাই আমার কাজ। তাহলে আমার যে টাকা পয়সা ছিনতাই করলো তাকে আপনি নিশ্চয়ই দেখেছেন? আরে দেখেছি কি গো বাবু, দাবি তৈরি করে আমাদের গুলিতে ঢুকিয়ে রেখেছি। তাহলে আমিও কালকে পুলিশে দেবো। পুলিশ? পুলিশ
তোমাকেই পালিশ করে ছেড়ে দেবে। তাহলে কি আমি কোনো সুবিচার পাবো না? কেমন করে পাবে গো বাবু? তোমার যে টাকা চুরি হয়েছে তার কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? প্রমাণ তো আপনি যে নিজেদের সব কিছু দেখেছেন। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষীরও আবার প্রমাণ? এটাই তো আইনের প্যাঁচ গো বাবু, যে প্যাঁচে পড়ে নির্দোষ দোষী পায় বেকসুর খালাস। কিন্তু এই খাটা কেষ্টর আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও, তোমার অভিযোগ কতখানি সত্যি একবার যাচাই করে দেখবি। পেয়েছি ভালো রোগ তোমার মনে বাসা বেঁধেছে। ভালো লোক মানে? ভালো করার রোগ গো, সেই রোগে এতক্ষণে বুঝতে পেরেছি আপনি একটা বদ্ধ পাগল। পাগল? একটা বদ্ধ পাগল। আমি সত্য সন্ধানের নেশায় পাগল। আমি অন্যায় অবিচার ধ্বংসের নেশায় পাগল। আমি এই সমাজটাকে সংস্কারের নেশায় পাগল। আপনার পাগলে সময় আমার নেই। তার থেকে আমি খুঁজে দিয়ে গেছি, দেখি ছেলে মেয়েদের সম্মান পাই কিনা। ওদেরকে আমি যেমন করে হোক ধরবো। আমার টাকা পয়সা লুট করে আছে, ওদিকে ধরে গিয়ে আমি কিন্তু পুলিশের হাতে গিয়ে তুলে দেবো। মুছতে গিয়ে তুমি নিজেই হয়তো নিখোঁজ হয়ে যাবে যুবক, কিন্তু ওদের খুঁজে পাবে না। ওরা যে বহুরূপী, ঘন ঘন রং বদলিয়ে ওরা নিজেদের আড়াল করে রাখে। কিন্তু নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও এই ফাটা কেষ্টর নজর এড়িয়ে কোথায় পালাবে জানো? মালকড়ির ভাগ বাটোয়ারায় ব্যস্ত, কিন্তু এই ফাটা কেষ্টর নজর এড়িয়ে তোমরা কোথায় পালাবে চাদর? তোমাদের জাহান্নামে যাওয়ার রিপোর্ট আমি এই তৈরি করে রাখলো। এই সালা পাগল, এই পাতি বেকার বলছে সালা। মালটার ব্যাগ থেকে পাতিগুলো হাতছে তুই, আর আমার নাকি বলছি পাতি বেকার। এই সালা হরামে, বেশি সালা পিয়াজের পাবি না। সালা এই ছুরি নতুন আসলে ছোকরে চেয়েছে বাড়তে করেছে। সালা ওই লোকটা আসলে সালা বাবুটা আসলে লোটার সময় সে যেই মানি পাঁচটা তুই হাতিয়ে নিয়েছিস সেটা বের কর সালা। বের কর, মানি বের কর না, টাকা দিয়ে বের কর সালা, বের কর সালা। সালা চোখ তো নয়, যেন মালকারি হেডলাইট। কি বলে তুমি? না কিছু না, মানে আমি বলছিলাম ওই খামটাকে নিয়ে গেল কিচেন করছিস মানে ওই সারা লোকটার সাথে লোকটা যে গাটা পুরো ব্যথা করছে, তাই এইটা দিয়ে একটু বাংলা মারকে গাটা সামান দেবো ভাই। এই স্যার জানি ঝুঁকি আমি যখন টানাটানি করছিলাম না তখন আমার মনে কি হচ্ছিল জানিস? এই কি মনে হচ্ছিল বল? না মানে মনে হচ্ছিল কি মনে হচ্ছিল সেটা বলবি তো? মানে তোর ছোঁয়া লেগে আমার মনে ফাগুন পড়েছিল রে। আগুনের গান, আগুনের পাশে ঘি রাখলে যেমন গড় গড় করে বলতে থাকে, এমনি তোর ইয়ের আগুনে সালা আমি যৌবনের আগুনে একবার বলতে একবারে। এ কি বলে? আমি তোকে বিয়ে করতে চাই রে। এই সালা আমি দ্বিতীয়বার সালা ওই কথাটা বলে না, তো চিন্তা মিটে দিচ্ছে সালা। তোর মতো পাতি ছেলের ঘরে ওই বউ হয়ে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি। আমি যাবো ছেলের ঘরে, আর আমার সে হলো সেই বাচ্চা। সেই বাচ্চা তো জেলে করছে। আরে সালা হলো এই বাচ্চাটা পচে না রে, বাচ্চাটা আবার তাকত পারে, তাকত। আমার যত রোজগার ছিল সব বাচ্চার জন্য। এবার আমার ভালোবাসা
ভালোবাসা দিয়ে আমার প্রেম দিয়ে আমি ওকে কাছে টেনে নেবো, আমার চৌপরে ফুল দিয়ে আমি আমার দেবতার পুজো করবো আর বলবো চরণ ধরিতে দিও গো আমার নিও না নিও না সরায়ে জীবন সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে জীবন সুখ দুঃখ বুকে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও আমারে নিও না নিও না সরায়ে এই বাংলাটা আজকালকার দিনে আর কেউ শোনে নাকি? এই যে সন্ত্রাস পাড়া একটা হিন্দি গান গানা হয়নি। গানা হয়নি। এই তোর এই হিন্দি গান শুনলে না এইখানে পাবলিককে একেবারে লাইন পড়ে যাবে। এই গানা রে কোমরটা তুলিয়ে কেমনটার সাথে গানা হয় ওই যে ওই গানটা ওই চল্লিশটা বাচ্চা গেলে আরে চলির নিচে তো বাচ্চাই থাকে। আরে ওটা বাচ্চাই হবে। লজ্জা আরে পালকে আবার লজ্জা পায় নাকি? আরে পালকে অগত্যা সাফ হয়ে যায়। আরে শরীরের উত্তাপ বাড়ে। আরে মদ খেলে না কেম করে ইনার্জিটা আরে নিশ্চয় শুনিস লেখো সাহিত্যিক মাল না গেলে আরে ভালো করে লিখতেই তো পারে না। আরে চুরি করার আগে মাল খেয়ে বেশ মগজটাকে পরিষ্কার করে বাবা। আরে নতুন পর তার চিরসজ্জা ঘরে যাওয়ার আগে পুরুষত্ব বাড়ানোর জন্য আরে মগজটাকে সাফ করার জন্য ইন্টেস্টাইন আরে কি বিধি কি কাণ্ড রে বাবা। ঠিক লাংস থেকে লাংস লাংসে যেন হবে এটা কি বলতো এটা কি বলতো এটা বিয়ে কাটা ডাইজেস্ট
ওই জলটা দেখালো আমি তোমাকে সব কিছু খুলে খুলে দেখাবো বাবুজি তেরা ধীরে চলো এখনো কিন্তু আমি তোমার বিবাহিত স্ত্রী হইনি কাঞ্চন, তাই যতক্ষণ না হচ্ছি আমার মান সম্মানের দায়িত্বটা আমাকে নিজেকেই আমি ওকে মুক্ত করে দিলাম। আমার সামান্য রক্ত দিয়ে আমি তোমার স্মৃতি থেকে নষ্ট করে দিয়েছিলাম। আমার দেহ থেকে যে রক্তটা তোমরা ছড়ালে তাতে তোমার এই নোংরা স্মৃতিটা খাপ হয়ে গেছে তো, খাপ হয়ে গেছে তো। আর তাতেও যদি না হয়ে থাকে আমার শরীরটাকে কেটে কুচি কুচি করে আমার সমস্ত রক্ত তুমি নিয়ে নাও, আমার সমস্ত রক্তটা তুমি নিয়ে নাও। আমি ঠিক বুঝতে পারছি না আজকে তোমার কেন দয়া নয় কাঞ্চন, দয়া নয়, এটা যে ওর প্রতি আমার মানবতার ছায়া। ব্যাপারটাকে যত সহজ ভাবছো আপনারা কিন্তু সহজ নয়। আমাদেরও সমাজ ব্যবস্থা বলে আছে, এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে এই ঘটনা ঘটে যাওয়ার পর কাঞ্চন যদি থেকে বিয়ে করতে অসম্মত হয় তাহলে তোর কি অবস্থা হবে বাবু? তাহলে তুমি কি ভাবলে দাদা শোনা, ওই কাঞ্চন যদি আমাকে বিয়ে না করে তাহলে সারাটা জীবন আমাকে কুমারী থাকতে হবে? বেশ বেশ দাদা বেশ, যদি তাই হয় তাহলে তাই হবে। তাছাড়া কাঞ্চন, আজকের সমাজ ব্যবস্থা বড় জটিল, তাই না কাঞ্চন? তুমি মেনে নিলেও তোমার সমাজ, সংসার, আত্মীয় স্বজন, পরিজন তারা হয়তো আমাকে নাও মেনে নিতে পারবে না। আমার একটুখানি ভুলের জন্য মেমসাহেবের জীবনটা এভাবে নষ্ট হতে পারে না। বাবু গো, মেমসাহেব বলো ভালো মানুষ বাবু। তুমি যদি ওকে বিয়ে করো তুমি বিরাট ছুটি হবে বাবু, তুমি বিরাট ছুটি হবে। ওকে এত উপালতি করতে হবে? আমি তোমার হাত ধরে বলছি গো বাবু, তুমি মেমসাহেবকে তুমি বিয়ে করলে তুমি ছুটি হবে। ওর মতো ভালো মেয়ে ছিল আর কেউ নেই গো বাবু, আর কেউ নেই। আমি কথা দিন বাবু, আপনি মেমসাহেবকে বিয়ে করবেন। আমার অনুরোধটা আপনি লাগলেন না বাবা? তাহলে কি আমার
ছাড়া বিয়ে হবে না। খেলা খতম, খেলা জানোয়ার, পাগলামি করার টাকা পেলি না, এই মেয়ে ছেলের জীবন থেকে তুই নষ্ট করে দিলি। তোকে তোকে আমি বাঁচতে দেবো না রে খেলা, তোকে আমি বাঁচতে দেবো না। আজকে তোকে আমি আমি তোমাদের কাছে হাত জোড় চলে যাও, চলে যাও, এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে চলে যাও, চলে যাও। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি কিন্তু আর ওয়েট করতে রাজি নই। আমি চাই যত শীঘ্রই সম্ভব তোমার কাঞ্চনের বিয়েটা ব্যবস্থা করতে। দাঁড়াও, দাঁড়াও দেখাশোনা, দাঁড়াও, আমার শেষ কথাটা তুমি শুনে নাও। এই মুহূর্তে কিন্তু কাঞ্চনকে বিয়ে করার ব্যাপারে আমার একটা আপত্তি থাকার প্রয়োজন। তবে এতে আপত্তির কি আছে? ও তো তোকে ভালোবাসে। ভালোবাসে? একটা সিঁদুর ঘষা মেয়েকে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার মতো শক্ত মন ওর আছে কিনা একবার জিজ্ঞাসা করে দেখো তো দাদা। কাঞ্চন ওই বাজার থেকে কিনে আনা এক কোটো সিঁদুরের দিয়ে মানুষের শরীরের রক্ত আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। তাছাড়া আজকের সমাজ ব্যবস্থা বড়ই জটিল কাঞ্চন, হয়তো বলছি তোমার সমাজ সংসার মা বাবা তারা তোমাকে নাও মেনে নিতে পারে। আরে বাবা, এতে তো না মানার কি আছে? ওই পাগলটা পাগলামি করে কয়েক ফুট রক্ত তোর সিঁথিতে ঘষে দিয়েছে। দাদা একটা কথার উত্তর তুমি আমাকে দাও তো। ওই ছোট্ট একটা পাগলামিকে উপলব্ধ করে তোমরা তো দুজনে মিলে পাগলামি করলে নাও। একটা আমার জীবনের কলঙ্ক ঢাকতে গিয়ে তোমরা নতুন করে আমাকে আমার একটা কলঙ্কের ভাগিদার করে দিলে। কিন্তু বলতে পারো না শোনা কেন, কেন বলতে পারো না শোনা, কেন, দেবী, দেবী আর কথা শুনবে না কাঞ্চন। আরে এখনই এতটা হতাশ হওয়ার কিছু নেই। মেয়েদের মতো বড্ড নরম। ওই ছেলেটাকে মারতে দেখে হয়তো একটু সফট হয়ে গেছে। আমি নিজে তোর বাবা মার সঙ্গে কথা বলে তোমার আর দেবীর বিয়ের ডেটটা যত শীঘ্র সম্ভব। দাঁড়াও, এখন যে মত না নিয়ে তোমরা কিছুতে বিয়ের ডেটটা ফাইনাল করতে পারবে না। আমি চাই আগামী নগরী ওদের বিয়ের ডেটটা ফাইনাল করতে, আর আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। আমি দেবীকে ভালোবাসি, আমি দেবীর জন্য সারা জীবন ওয়েট করবো, কিন্তু দেবী ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না। আই প্রমিস স্যার, আই প্রমিস। হঠাৎ করে তুমি দেবীর বিয়ের ডেটটা পেছনে যাচ্ছো কেন? দেবী চাইছি না তাই। দেবী চাইছে না, তুমি চাইছো যে আমার কোনটা বিয়ে করে সুখী হোক। বলো না, বলো না, এমন কথা তুমি আর কোনোদিন আমাকে বলো না। এই কথা তোমার আগে আমার যেন মৃত্যু হয় গো। তুমি তো তোমার ওই মাস্তুতো ভাইয়ের সঙ্গে আমার বোন দেবীর বিয়ের একটা সম্বন্ধ নিয়ে এসেছিলে। তখন আমি জানতাম না যে ঠাকুরজি ওই কাঞ্চনকে ভালোবাসে। ওই জানতে না নাকি সব জেনেও তুমি সেদিন চুপ করেছিলে? তোমার এই মাস্তুতো ভাইকে বেশ মোটা অঙ্কের একটা যৌতুক পাইয়ে দিয়েছে। এসব তুমি কি বলছো? ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি প্রথম বৌদির কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমরা যেদিন জানতে পারলাম
কাঞ্চনের সঙ্গে দেবীর একটা সম্পর্ক আছে, তখন বৌদি ওকে নাকচ করে দিয়েছে। চুপ করো ভাই, চুপ করো। কেন শুনে শুনে ওর সঙ্গে তুমি তর্ক করছো? বৌদি উনি যদি মনে করেন সত্যি আমি দোষী, তাহলে উনি আমাকে যা শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। দাদা, তোমার জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে তুমি। তোমার জন্য যদি আমার বোনের বিয়েটা ভেঙে যায় তার জন্য কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো। কথাটা মনে রেখো। দাদা, তোমার কথাটা তুমি ফিরিয়ে নাও দাদা। ঠাকুরপো, শুনলে তো ঠাকুরপো, শুনলে তো তোমার দাদার কথাগুলো শুনলে তো? সত্যি কি আমি তোমাদের ক্ষতি করতে চাই? দুঃখ করো না বৌদি। দাদা তোমাকে ভুল বুঝলে আমরা কেউ তো তোমাকে ভুল বুঝে না বৌদি। কেন কেন তোমরা আমাকে ভুল বোঝো না ঠাকুরপো? কেন তোমরা আমাকে ভুল বোঝো না? এবার থেকে সবাই তোমরা আমাকে ভুল বুঝবে, সবাই মিলে তোমরা আমাকে আঘাত করবে, সবাই। আচ্ছা ঠাকুরপো, সত্যি কি আমি তোমাদের ভালোবাসি না? তোমরা কি তোমার দাদার মতো মনে করো আমি তোমাদের ক্ষতি করতে চাই? ক্ষতি করতে বৌদি, তুমি তো আমাদের দেবী না বৌদি, তুমি কি আমাদের কোনো ক্ষতি চাইতে পারো? সেই ছোট্টবেলায় কবে মাকে হারিয়েছি, মাকে ঠিক মতো মনে পড়ে না। মায়ের মমতা দেখি তা কখনো আমি অনুভব করতে পারিনি। আজকে তোমাকে কাছে পেয়ে আবার নতুন করে মাকে ফিরে পেয়েছি বৌদি। নতুন করে উপলব্ধি করতে পেরেছি এই মমতাময়ী মায়ের স্নেহ মমতা স্পন্দন। তুমি খুবই ভাগ্যবান ছিল, তাই মাকে হারিয়ে আবার নতুন করে মা পেয়েছো। মোহন, কিন্তু আমি যে আমি সকালে মাকে হারানোর অস্থির হয়ে উঠেছি। মোহন, এই কথা কেন বলছিস রে ভাই? এই কথা কেন বলছিস? আমার মায়ের কি হয়েছে একেবারে জন্য তুই বল ভাই। মা ভালো নাই রে দিদি, মায়ের একটা কঠিন অসুখ করেছে। ডাক্তারবাবু বলেছেন 7 দিনের মধ্যে মাকে অপারেশন করতে না পারলে মাকে হয়তো আমরা বাঁচাতে পারবো। তার জন্য দরকার 50,000 টাকা। 50,000 টাকা? তোদের তো অনেক টাকা রে দিদি, আমাকে 50,000 টাকা দিবি? আমি তো শোধ দিয়ে দেবো। কোথা থেকে দিবি? কি আছে তোর শুনি? দিদি, বেকার বন্ধুরা হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, নিজের মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে, পরের কাছে ভিক্ষে করতে তোর লজ্জা করছে না? মোহন, তোর লজ্জা করছে না? বৌদি, সেই বৌদিছি মাসিমা তোমার মা, তার জন্য কি তোমার একটু কর্তব্য নেই? আমি তোমাদের কেমন করে বোঝাবো বৌদি, যে আজকালকার অনেক মেয়েদের মতো স্বামী সংসার কখনো আপন হয় না, স্বামীর অর্থ সম্পদ তোমাদের নিজের হয় না। বৌদি, বৌদি তোমার কষ্ট আমি বুঝি বৌদি, কিন্তু তাই বলছি আমি আমার তরফ থেকে মোহনকে আমি টাকা পাঠিয়ে দেবো। কাজ করো ভাই, আমি বেকার বাউন্ডুলে মানুষ, 1 টাকাও রোজগার নেই আমার। আমি তোমার ঋণ শোধ করবো কেমন করে? দিদি রে, তুই যে এতখানি অসহায় আমি সত্যি জানতাম না, সত্যি জানতাম না। আমার জামাই বাবু লক্ষ লক্ষ টাকার মালিক হলেও আমার দিদি যে এতখানি নিঃস্ব ভাবতে আমার বড্ড কষ্ট লাগে দিদি, বড্ড কষ্ট লাগে। তুই আমি চললাম রে দিদি, আজ তুই পরের বাড়ির বউ, মায়ের উপরে তোমার কর্তব্য না থাকলেও আমার আছে। আমি আমার মায়ের চিকিৎসার জন্য আমি আমার ভিটে বাড়িটাকে বিক্রি করতে চললাম। ভিটে বাড়ি বিক্রি করবে? তুমি যে নিরাশ্রমে করবে মোহন? আত্মীয়ের কাছে ঋণী থাকাচ্ছে নিরাশ্রয় হওয়া অনেক ভালো করো মোহন। না রে ভাই না, আমি তোকে কোনোদিন নিরাশ্রয় হতে দেব না। দিদি, মোহন, তুই আমাকে ভুল বুঝিস না ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। অনেক যন্ত্রণা নিয়ে আমি
হয়েছিলাম। তুই বলো না একদিন আছে কি ভাই, আর একদিন আছে আমি গোপনে তোরে জামাই বাবুরে ব্যবসাটা টাকা ভেঙে দেবো। কিন্তু একটা কথা, 1 মাসের মধ্যে তুই টাকাটা ফেরত দিতে পারবি তো? বললা ভাই বললা, তুই 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে পারবি তো? আমি চেষ্টা করবো দিদি। আমার মায়ের চিকিৎসার মেটাতে প্রয়োজন হলে আমি নিজেকে বিকিয়ে দেবো। তবু তবু তোকে তো জামাই বাবুর কাছে আমি কোনো মতে ছোট হতে দেবো না দিদি, কোনো